১৯৯০-এর দশকের সেই শীতল যুদ্ধের দিনগুলো হঠাৎ করে যেন আবার ফিরে এলো। কিন্তু এবার কোনো সীমানা রেখায় নয়, বরং মহাসাগরের গভীরে। এক নির্দেশেই বদলে গেল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্দেশে পারমাণবিক সাবমেরিনগুলো রাশিয়ার দিকে যাত্রা শুরু করল। এই ঘটনা যেন সমগ্র বিশ্বকে এক পুরনো ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। যে ভয় ছিল পারমাণবিক যুদ্ধের, যা ছিল দুই পরাশক্তির নীরব প্রতিদ্বন্দ্বিতার। ট্রাম্পের এই নির্দেশ যেন মহাসাগরের গভীরে থাকা এক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলেছে। গভীরের দানব, কার শক্তি বেশি? ট্রাম্পের নির্দেশের পরপরই শুরু হলো জল্পনা। কে বেশি শক্তিশালী, রাশিয়া নাকি আমেরিকা? রাশিয়ার সংসদ সদস্য ভিক্টর বোটলাটস্কির মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিল। তিনি বললেন, মহাসাগরে থাকা রুশ পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি। ট্রাম্প যে সাবমেরিনগুলো পাঠাচ্ছেন সেগুলো অনেকদিন ধরেই আমাদের নজরদারিতে আছে। এই মন্তব্য থেকে বোঝা যায় উভয় দেশই একে অপরের ওপর নজরদারি চালাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কার শক্তি বেশি? বেশিরভাগ বিশ্লেষকের মতে এই খেলায় রাশিয়া এগিয়ে। তাদের হাতে এমন সব অত্যাধুনিক সাবমেরিন রয়েছে যা যুক্তরাষ্ট্রের শক্তিকেও হারিয়ে দিতে পারে। রাশিয়ার নৌবহরে আছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল বহনকারী। এগুলোকে রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু মনে করা হয়। ভয়াবহতার রূপরেখা: রাশিয়ার হাতে আছে 8টি বোরি ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে আছে 16টি বুলাভা SLBM এবং 6টি টর্পিডো লঞ্চার। এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রু সাবমেরিন ধ্বংস করতে পারে, এমনকি সমুদ্রের তলায় মাইনও বসাতে পারে। ধীরে ধীরে এগুলোকে প্রতিস্থাপন করছে ডেল্টা 4 ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো সাগরের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার মূল ভিত্তি। সবচেয়ে আধুনিক হলো ইয়াসান ক্লাস সাবমেরিন, যার আছে 4টি। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা হয়। প্রতিটি সাবমেরিনে 5টি ক্যালিবার্গ অথবা 4টি P-800 ক্ষেপণাস্ত্র রাখা যায়, যা দূরপাল্লার আক্রমণ ও যুদ্ধজাহাজ ধ্বংসে অত্যন্ত কার্যকর। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই, তাদেরও আছে বিশাল সাবমেরিন বহর। তারা 3 ধরনের অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে: ভার্জিনিয়া ক্লাস, সিওল ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস। তারাও মহাসাগরের গভীরে নিজেদের আধিপত্য ধরে রাখতে সমানভাবে লিপ্ত। এক অস্থির ভবিষ্যৎ। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি। ট্রাম্পের এই নির্দেশ এবং রাশিয়ার পাল্টা হুমকি কেবল দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং পুরো বিশ্বকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই সাবমেরিনগুলো কেবল সামরিক সরঞ্জাম নয়, এগুলো হলো এক নীরব হুমকি, এক অদৃশ্য যুদ্ধের প্রতীক। যখন এই সাবমেরিনগুলো গভীর সাগরে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়, তখন তা কেবল দুটি দেশের সামরিক শক্তির প্রতিযোগিতা নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার এক চরম পরীক্ষা হয়ে দাঁড়ায়। মহাসাগরের গভীরে যে খেলা শুরু হয়েছে, তার ফল কি হবে তা কেউ জানে না। এই সাবমেরিনগুলো কি কেবল ক্ষমতার প্রদর্শনী, নাকি কোনো এক ভয়াবহ যুদ্ধের সূচনা? নীরব সংকেত থেকে এক ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে কি এগিয়ে যাচ্ছে বিশ্ব? নজরে রাখছে। অধিকৃত পশ্চিম তীরে পুতিনের দূতদের উপর হামলা। পশ্চিম তীরে হামলার পর রাশিয়ান দূতাবাস জবাব দাবি করেছে। পশ্চিম তীর অঞ্চলে একটি রাশিয়ান কূটনৈতিক যানবাহনে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে উল্লেখযোগ্য যান্ত্রিক ক্ষতি করেছে। 30 জুলাই গিভত আসাফের অবৈধ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। এই এলাকাটি রামাল্লার ঠিক পূর্বে এবং জেরুজালেমের প্রায় 20 কিলোমিটার উত্তরে অবস্থিত। গাড়িটিতে রাশিয়ান কূটনৈতিক কর্মী ছিল। কূটনীতিকরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইসরায়েল উভয়ের কাছেই অনুমোদিত ছিলেন। আক্রমণের সময় বসতি স্থাপনকারীরা রাশিয়ানদের হুমকি দিচ্ছিল বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছে। অভিযোগ উঠেছে, আইডিএফ সৈন্যরা আক্রমণাত্মক আচরণ বন্ধ করার চেষ্টা করেনি। রাশিয়া ইসরায়েলি সৈন্যদের হস্তক্ষেপের অভাবকে বিশেষভাবে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। মস্কো তেল আবিবের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র জমা দিয়েছে। রাশিয়া এই ঘটনাকে 1961 সালের ভিয়েনা কনভারসেশনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। এই কনভেনশন বিশ্বব্যাপী আয়োজক দেশগুলিতে কূটনীতিকদের সুরক্ষার নিশ্চয়তা দেয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, এই হামলাকে আমরা 1961 সালের ডিপ্লোম্যাটিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভারসেশনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছি। সবচেয়ে হতবাক করার বিষয় হলো, ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা হামলা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি।
জাখারোভার দেওয়া তথ্য মতে 30 জুলাই তারিখে প্যালেস্টাইন অথরিটির সঙ্গে রাশিয়ার কূটনৈতিক মিশনের একটি গাড়ি গিভত আসাফের পাশ দিয়ে যাওয়ার সময় একদল ইসরায়েলি বসতি বাসিন্দারা হামলার শিকার হয়। তারা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং রুশ কূটনীতিকদের হুমকি দেয়। তেল আবিবে অবস্থিত রাশিয়ান দূতাবাস ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র সমাধানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করার পর এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আবারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি মেসকেভ বলেন, ইসরায়েলি ফিলিস্তিন দ্বন্দ্বের একমাত্র সমাধান হলো দ্বিরাষ্ট্র নীতির ভিত্তিতে সমাধান। 1988 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা সমর্থন করেছিল বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাড়িটিতে রাশিয়ার প্যালেস্টাইন মিশনের কূটনীতিকরা ছিলেন। ঘটনার পরপরই তেল আবিবে অবস্থিত রুশ দূতাবাস ইসরায়েল সরকারের কাছে একটি ডিমার্শ বা আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে। রুশ কূটনৈতিক গাড়িতে হামলার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নিন্দার ঝড় উঠলেও এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনীও হামলাকারী বসতিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে সহিংসতা এখন আর শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধেই সীমাবদ্ধ নেই, এটি এখন আন্তর্জাতিক কূটনীতিকদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ভোর হচ্ছে, তবে পূর্ব দিগন্তে সূর্য নয়, উঠেছে যুদ্ধের কালো মেঘ। চারিদিকে শুধু রণক্ষেত্রের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চালবাজ দাবাড়ের মতো রাশিয়ার নাকের ডগায় 2টি পারমাণবিক সাবমেরিন এনেছেন। তার হুঙ্কার 8ই আগস্টের মধ্যে সবকিছু শান্ত না হলে ফল ভালো হবে না। কিন্তু রাশিয়া তো আর চুপ করে বসে থাকার পাত্র নয়। ট্রাম্পের হুমকির জবাবে পুতিনের সহচর সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গর্জে উঠেছেন। তিনি ট্রাম্পের এই আলটিমেটামকে হুমকি এবং যুদ্ধের দিকে পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আর এরপর থেকেই দাবার চাল পাল্টে গেছে। পারমাণবিক অচলাবস্থা, রাশিয়ার পাল্টা চাল। রাশিয়া তার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ক্রেমলিন ঘোষণা করেছে, এখন থেকে মস্কো আর আইএনএফ যুগের ক্ষেপণাস্ত্র পাল্লার বিধিনিষেধ মেনে চলতে বাধ্য নয়। অর্থাৎ তারা এখন 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার মধ্যে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যে কোনো মুহূর্তে মোতায়েন করতে পারে। এই ঘটনার জন্য রাশিয়া সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে দায়ী করেছে। তাদের বক্তব্য, পশ্চিমারা তাদের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং কৌশলগত ভারসাম্য নষ্ট করার চেষ্টা করছে। আইএনএফ চুক্তি ও তার পরিণতি। 1987 সালের আইএনএফ চুক্তি, যা স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছিল, 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম তা ভেঙে দেয়। তখন তারা রাশিয়াকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল। রাশিয়া তখন বলেছিল যে আমেরিকা নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারাও করবে না। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে এসেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, চুক্তিটি আর পালনের মতো অবস্থায় নেই। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর আগেও সতর্ক করে দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে মস্কো পাল্টা ব্যবস্থা নিতে পারে। ডেড হ্যান্ড ও রাশিয়ার শক্তি। মেদভেদেভ শুধু কথার কথাই বলেননি, তিনি রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথাও উল্লেখ করেছেন। তিনি তুলে ধরেছেন তাদের ভয়ঙ্কর ডেড হ্যান্ড ব্যবস্থার কথা। এই স্বয়ংক্রিয় পারমাণবিক ব্যবস্থাটি এতটাই শক্তিশালী যে যদি রাশিয়ার সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে যায়, তাহলেও এটি পারমাণবিক আক্রমণের জবাব দিতে সক্ষম। এই পদক্ষেপগুলো কেবল কথার কথা নয়, ন্যাটো সীমান্তের কাছে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র মোতায়েন হতে পারে। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে হতে পারে। গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে। তিনি তখন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অত্যন্তপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে। পারমাণবিক খেলার নতুন অধ্যায়। ট্রাম্পের চাল, পুতিনের পাল্টা। স্নায়ুযুদ্ধের সময়ও এমন দৃশ্য দেখা যায়নি। কিউবান মিসাইল সংকটের বিভীষিকা ভুলতে পারেনি বিশ্ব, যখন পরমাণু যুদ্ধের কিনারায় পৌঁছে গিয়েছিল মানবজাতি। সেই রুদ্ধশ্বাস 13 দিনের পর থেকে কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই রাশিয়ার উপকূলে পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, যার শাসনকাল বরাবরই অপ্রত্যাশিত ও নাটকীয়তায় ভরা, তিনি এবার সেই রেখাও অতিক্রম করলেন।
তার এই পদক্ষেপ কি শুধুই লোক দেখানো অভিনয়, নাকি এক উচ্চ ঝুঁকিপূর্ণ পারমাণবিক খেলা? ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সবচেয়ে বড় চমক হলো এর স্বাভাবিকীকরণ। সাধারণ সময়ে এমন ঘোষণা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিত। স্টক মার্কেট ধসে পড়ত, জরুরি বৈঠক বসত জাতিসংঘে, আর মানুষের মনে জমা হতো এক অজানা আতঙ্ক। কিন্তু ট্রাম্পের আমলে একের পর এক অপ্রচলিত ঘটনার সাক্ষী হতে হতে বিশ্ব যেন কিছুটা অভ্যস্ত হয়ে গেছে। তাই কিউবান সংকটের মতো ভয়াবহতা এবার দেখা যাচ্ছে না। কিন্তু এর মানে এই নয় যে ঝুঁকি নেই, বরং ট্রাম্পের এই পদক্ষেপ পরমাণু উত্তেজনার সিঁড়িতে এক নতুন এবং সম্ভবত বিপজ্জনক ধাপের জন্ম দিয়েছে। ট্রাম্পের এই চালকে অনেকেই বলছেন তিনি আসলে পুতিনের কৌশলই ব্যবহার করছেন। দীর্ঘদিন ধরে পুতিন পারমাণবিক অস্ত্রকে এক ধরনের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। যখনই পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বেড়েছে, তিনি কালিনিনগ্রাদে পরমাণু বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছেন। 2023 সালে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে তিনি স্নায়ুযুদ্ধের পর প্রথমবার রাশিয়ার বাইরে পারমাণবিক অস্ত্র স্থাপন করেন। এমনকি ইউক্রেন যুদ্ধেও তিনি বারবার কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। এই প্রেক্ষাপটে ট্রাম্প যেন পুতিনেরই আয়নায় নিজেকে দেখালেন। পুতিনের হুমকিকে ট্রাম্প আসল হুমকি হিসেবে নিয়েছেন এবং তার পাল্টা জবাব হিসেবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের মতো চরম পদক্ষেপ নিয়েছেন। মজার বিষয় হলো, ট্রাম্পের সমর্থকরা সবসময় বলে থাকেন তার কথাকে আক্ষরিক অর্থে নয়, বরং রূপক অর্থে বুঝতে হবে। অথচ এবার তিনি নিজেই প্রতিপক্ষের রূপক হুমকিকে আক্ষরিক অর্থে নিয়ে পাল্টা চাল দিলেন। এই নাটকের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন দিমিত্রি মেদভেদেভ। পুতিনের ঘনিষ্ঠ এই সাবেক প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক সময়ে সতর্ক করে বলেছেন, ট্রাম্পের হুমকি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। এর জবাবে ট্রাম্প তার নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, শব্দের গুরুত্ব অনেক, আর সেগুলো অনেক সময় এমন পরিণতি ডেকে আনতে পারে যা কেউ চায় না। এই মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প একদিকে যেমন মেদভেদেভকে উপেক্ষা করছেন না, অন্যদিকে তেমনই তার পদক্ষেপকে কেবল মুখের কথা নয়, বাস্তব পদক্ষেপ হিসেবে তুলে ধরছেন। তবে এই উচ্চ ঝুঁকির খেলার পেছনে আরো গভীর উদ্দেশ্য থাকতে পারে। আগামী দিনগুলোতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। কিয়েভে সাম্প্রতিক রুশ হামলায় 31 জন নিহতের ঘটনা এই চাপ আরও বাড়িয়েছে। পাশাপাশি চীন ও ভারতের মতো দেশগুলোর ওপর রাশিয়ার তেল গ্যাস কেনা নিয়ে দ্বিতীয় স্তরে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনাও ট্রাম্পের জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই সাবমেরিন মোতায়েন কৌশলগতভাবে বেশ কার্যকর হতে পারে। এর মাধ্যমে তিনি বিশ্বকে দেখাতে পারবেন যে তিনি রাশিয়ার হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এটি একটি উচ্চ ঝুঁকির কিন্তু তুলনামূলকভাবে কম অর্থনৈতিক খরচের কৌশল। বিশেষ করে যেসব মিত্র দেশকে তিনি অন্য ক্ষেত্রে পাশে পেতে চান, তাদের উপর শুল্ক আরোপের চেয়ে এই কৌশল কম ব্যয়বহুল। শেষ পর্যন্ত ট্রাম্পের এই পদক্ষেপ কি পারমাণবিক খেলাকে নতুন উত্তেজনায় নিয়ে গেল, নাকি এটি কেবলই একটি নাটকীয় পারফরম্যান্স? মধ্যপ্রাচ্যের আকাশে নতুন অধ্যায়। রুশ ঢালে অপ্রতিরোধ ইরান। তেল আবিব থেকে ওয়াশিংটন, বিশ্বের তাবর তাবর সামরিক হেডকোয়ার্টারের মনিটরে ভেসে ওঠা একটি লাল বিন্দু সব হিসেব উল্টে দেবে। এতদিন যে ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটারকে আকাশের অপ্রতিরোধ শিকারী বলে মনে করা হতো, সেটিই এখন শিকারে পরিণত হবে। ইরানের মরুভূমির আকাশে এক নীরব প্রহরী জেগে উঠেছে, যার অদৃশ্য জাল ভেদ করা প্রায় অসম্ভব। খেলা ঘুরে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ইস্পাহানের আকাশ এখন আর আগের মতো নেই। গত 26 জুলাই মরুভূমির বুক চিরে যখন একটি মিসাইল আকাশে গর্জে উঠল, তখন তা শুধু একটি পরীক্ষা ছিল না, ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি ভূ রাজনৈতিক ভূমিকম্পের ঘোষণা। এটি ছিল রাশিয়ার কিংবদন্তি তুল্য S-400 ট্রায়াঙ্গ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম অপারেশনাল পরীক্ষা, যা এখন ইরানের হাতে। মস্কোর এই পদক্ষেপ নিছক কোনো সামরিক চুক্তি নয়, এটি একটি মাস্টার স্ট্রোক। অত্যন্ত গোপনে রাশিয়ান Il-76 পরিবহন বিমানে করে এই মারাত্মক সিস্টেমের বিভিন্ন অংশ তেহরানে এসে পৌঁছায়।
রাশিয়া আনুষ্ঠানিকভাবে মুখে কুলুপ এঁটেছে, যা এই ঘটনাকে আরও রহস্যময় এবং ভয়ঙ্কর করে তুলেছে। S-400 শুধু একটি মিসাইল সিস্টেম নয়, এটি প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক দুর্ভেদ্য দুর্গ। এর রাডার এতটাই শক্তিশালী যে মার্কিন ও ইসরায়েলিদের অহংকার F-35 স্টেলথ জেটের ছায়াও তার চোখ এড়াতে পারবে না। এর মানে হলো ইরানের আকাশে হামলা চালানোর চিন্তা এখন দুঃস্বপ্নের নামান্তর। ইরানের আকাশসীমায় প্রবেশ করার অর্থ এক অদৃশ্য মৃত্যু ফাঁদে পা দেয়া। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া হঠাৎ কেন তার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দিল? এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। এটি কোনো উপহার নয়, বরং ইরানের এক শীতল প্রতিশোধ এবং ভূ রাজনৈতিক দাবা খেলার চূড়ান্ত চাল। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান পাওয়ার কথা ছিল ইরানের, কিন্তু মস্কো সেই প্রতিশ্রুতি পূরণে দেরি করছিল। সহ্য করতে না পেরে তেহরান তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। তারা মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়, হয় প্রতিশ্রুত যুদ্ধ বিমান দিন, না হলে আমাদের আকাশ রক্ষার জন্য আরও শক্তিশালী কিছু চাই। চাপের মুখে রাশিয়া তার টুরুপের তাস S-400 ইরানের হাতে তুলে দিতে বাধ্য হয়। এটি প্রমাণ করে ইরান এখন আর রাশিয়ার দাবার ঘুঁটি নয়, বরং নিজেই একজন শক্তিশালী খেলোয়াড়, যে প্রয়োজনে রাশিয়ার মতো পরাশক্তিকেও তার দাবি মানতে বাধ্য করতে পারে। এই একটি পদক্ষেপের মাধ্যমে ইরান এবং রাশিয়া যৌথভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তির এক নতুন বলয় তৈরি করেছে। ইরানের হাতে এখন এমন এক ঢাল যা তার পারমাণবিক স্থাপনাগুলোকে যে কোনো হামলা থেকে রক্ষা করবে। অন্যদিকে রাশিয়া তার মিত্রকে শক্তিশালী করে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দাবা বোর্ডে পুরনো সব চাল এখন অচল। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই নতুন চালের জবাবে ইসরায়েল এবং আমেরিকা তাদের পরবর্তী পদক্ষেপ কি নেয়। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের আকাশ আর কারো খেলার মাঠ নয়। আমেরিকা ইরানের ওপর আবারও আক্রমণ শুরু করেছে। ট্রাম্পের ভাড়াটে সৈন্যরা আদালতে হামলা চালিয়ে ইরানিদের হত্যা করেছে। ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে আমেরিকার বিরুদ্ধে এক বিস্ময়কর অভিযোগ আনা হয়েছে। ইরানের বিচার বিভাগীয় প্রধান জাহেদানে আদালত ভবনে একটি মারাত্মক হামলাকে সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছেন। গোলাম হোসেন মোহসেনি রক্তাক্ত হামলার জন্য জাইশ আল আদল গোষ্ঠীকে দায়ী করেছেন। তবে তিনি প্রক্সি উপাদান ব্যবহার করে এই হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি আমেরিকাকে ইহুদিবাদী অপরাধ এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান সমর্থক বলে অভিহিত করেছেন। এই ঘটনা আবারও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ইরান বারবার আমেরিকার বিরুদ্ধে আঞ্চলিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করেছে, যে অভিযোগটি ইসরায়েল অস্বীকার করেছে। আদালত ভবনের হামলায় আমেরিকার কথিত ভূমিকা সম্পর্কে ইরানের বিচার বিভাগীয় প্রধান বলেছেন, কোনো সন্দেহ নেই যে এই ধরনের অপরাধ এবং সন্ত্রাসী ঘটনার মূল কারণ এবং উৎপত্তি অহংকারী শক্তি, যেখানে অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রভাগে রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা গাজায় ইহুদিবাদীদের অকথ্য অপরাধের প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্বব্যাপী অসংখ্য অপরাধের মূল পরিকল্পনাকারী। 26 জুলাই ইরানের সিস্তান এবং বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে একটি সন্ত্রাসী হামলা ঘটে। ইরানের রাষ্ট্র পরিচালিত IRNA সংবাদ সংস্থার মতে 5 জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। প্রেস টিভির প্রতিবেদন অনুসারে এই হামলায় 2 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দক্ষিণ পূর্ব ইরানের বিচার বিভাগীয় ভবনে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়েছে। ইরানি মিডিয়া জানিয়েছে যে এই ঘটনার সময় 3 জন হামলাকারীও নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফুটেজে পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ দেখা গেছে। এরপরে সন্ত্রাসীরা ভবনে গ্রেনেড ছুড়ে মারে। এ হামলার দায় স্বীকার করেছে জৈশ আল আদল সন্ত্রাসী গোষ্ঠী। এদিকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব। পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। ট্রাম্প বলেন তাদের এটা করা উচিত নয়।
আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি, তারা আবার শুরু করতে পারে। যদি তারা তা করে তাহলে আমরা এটিকে তত দ্রুত ধ্বংস করে দেব, এত দ্রুত যে আপনি আঙুল তুলতে পারবেন না। ট্রাম্পের বিবৃতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইরান কখনো হুমকি এবং ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না। তিনি জানিয়েছেন, ইরানে যদি আবার আক্রমণ করা হয় তবে আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। মার্কিন চোখ ফাঁকি দিয়ে ইরানে 5 বোয়িং 777। 15 জুলাই 2025। বিশ্বজুড়ে যখন সবাই নিজেদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত, তখনই নীরবে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক অকল্পনীয় কৌশলে 5টি অত্যাধুনিক বোয়িং 777 বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়ে পৌঁছে গেল ইরানের মাটিতে। মিডল ইস্ট ফোরামের তথ্য অনুযায়ী এই অসম্ভবকে সম্ভব করেছে ইরানের মাহান ইয়ার। মার্কিন ভিত্তিক লন এভিয়েশন থেকে তারা কিনেছে 5টি বোয়িং 777-212ER জেট বিমান। মজার বিষয় হলো, এই বিমানগুলো 2020 সাল পর্যন্ত সিঙ্গাপুর এয়ারলাইন্স ব্যবহার করত। 2019 সালের নিষেধাজ্ঞার পর এটাই ছিল ইরানি মার্কিন বিমানের সবচেয়ে বড় অবৈধ স্থানান্তর। এই পুরো অভিযানে নেপথ্যে কাজ করেছে অস্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার মতো দেশগুলোতে ছড়িয়ে থাকা অসংখ্য ফ্রন্ট কোম্পানি। বিমানগুলো প্রথমে অস্ট্রেলিয়া থেকে চীনে, তারপর ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া হয়ে শেষ পর্যন্ত ইরানের মাটিতে পা রাখে। 15 জুলাই 2025 তারিখে এই চূড়ান্ত আগমন ঘটে, যেখানে একাধিক স্তরে কৌশলের আশ্রয় নেওয়া হয়েছিল। এমনকি মাদাগাস্কারের একটি শেল কোম্পানি জাল নিবন্ধন দিয়ে বিমানের আসল উৎস এবং মালিকানা গোপন করার চেষ্টা করে। স্যাটেলাইটের চোখে ধরা পড়ল লুকোচুরি। এই গোপন মিশন অবশ্য পুরোপুরি গোপন থাকেনি। স্যাটেলাইট চিত্রগুলি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে বিমানগুলো ইরানের মাশহাদ, জাহেদান এবং চাবাহারে অবতরণ করেছে। আশ্চর্যের বিষয় হলো, চাবাহার বিমানবন্দর সাধারণত সামরিক ও লজিস্টিক কাজে ব্যবহৃত হয়। বিমানগুলো অবতরণের কয়েক ঘন্টার মধ্যেই তাদের অস্থায়ী নিবন্ধন এবং মার্কিংগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়, যেন কোনো প্রমাণ না থাকে। ইরানের জন্য এক কৌশলগত জয়। এই নতুন বোয়িং 777 বিমানগুলো মাহান ইয়ারের পুরনো A340 বহরের তুলনায় অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী এবং দীর্ঘ পাল্লার। এর ফলে ইরান এশিয়ার দূরপাল্লার রুটে এই বিমানগুলো ব্যবহার করতে পারবে, এমনকি নিষেধাজ্ঞা এড়াতে ইয়াজদ এয়ারওয়েজের কাছে লিজও দিতে পারবে। এই ঘটনা নিঃসন্দেহে ইরানের দীর্ঘ পাল্লার বিমান বহরকে আরও শক্তিশালী করল এবং সরাসরি আন্তর্জাতিক শাস্তি এড়াতে সাহায্য করল। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, এই জেটগুলো একটি মার্কিন কোম্পানি থেকে এসেছিল এবং একাধিক দেশের মধ্য দিয়ে গিয়েছিল, কিন্তু কোনো দেশে এর জন্য শাস্তির সম্মুখীন হয়নি। মার্কিন প্রতিরোধের ক্ষয় এক অশনি সংকেত। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই পুরো নেটওয়ার্কটিকে আটকাতে বা অবৈধ নিবন্ধন রুটগুলো বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইন্দোনেশিয়ার মতো কিছু দেশের বিরুদ্ধে অতীতেও ইরানের বিমান চোরাচালানে সহায়তা করার অভিযোগ উঠেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মিডল ইস্ট ফোরামের প্রতিবেদন অনুযায়ী এটি মার্কিন প্রতিরোধের ক্ষয় এবং ক্রমবর্ধমান ইরানি দায়মুক্তি দেখাচ্ছে। এই ঘটনা কি কেবল একটি বিমান হস্তান্তরের গল্প, নাকি এটি আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে পরাশক্তির নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে এবং ইরানের আঞ্চলিক শক্তিগুলো নিজেদের প্রভাব বাড়াচ্ছে? এই প্রশ্নই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে ইরানের উপর। সময়সীমা ঘনিয়ে আসছে অগাস্টে, কিন্তু পশ্চিমারা যখন তেহরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, ইরান তখন তার সামরিক সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অপ্রত্যাশিত সামরিক চাল, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে বেশ সুপরিচিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠা এই 4 স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং এবং আয়রন ডোম, যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়।
কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3-তে ইরান দেখিয়ে দিয়েছে এই ব্যবস্থাতেও ফাঁক থাকতে পারে। আগে ইরান সাধারণত রাতে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাতো, কিন্তু এবার তারা কৌশল বদলেছে। দিনের বেলায় ছোট ছোট নির্ভুল হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে। হামলার পাল্লা, গতিপথ এবং সময় পরিবর্তন করে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তার সর্বোচ্চ সমন্বয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে বাধ্য করেছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ কালিস্কির ভাষায়, তারা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় চমক ছিল ইসরায়েলের ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এটি শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে আঘাত হানতে সক্ষম এবং এর ওয়ারহেড আলাদা হতে পারে, যা এটিকে ট্র্যাক করা আরও কঠিন করে তোলে। ইসরায়েলের সবচেয়ে উন্নত ইন্টারসেপ্টর যেমন অ্যারো 3 এবং ডেভিড স্লিং তত্ত্বীয়ভাবে এমন ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও ফাত্তা-1 ইসরায়েলের 4টি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ব্যয়বহুল প্রতিরক্ষা বনাম ইরানের উদ্ভাবন। এই হামলার ফলে ইসরায়েলের ইন্টারসেপ্টরের খরচ এবং ঘাটতি প্রকটভাবে সামনে এসেছে। ইসরায়েলকে বাধ্য হয়ে সবচেয়ে বড় হুমকির ক্ষেপণাস্ত্রগুলোকেই কেবল টার্গেট করতে হচ্ছে। এর অর্থ হলো কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চলে গেছে। এই ঘটনাগুলো বিশেষ করে সংঘাতের গতি এবং ভৌগোলিক নিয়ন্ত্রণ করার ইরানের ক্ষমতা, কৌশলগত ক্ষমতার ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মতবাদের মূল নীতিকে চ্যালেঞ্জ করেছে। র্যান্ড কর্পোরেশনের রাফায়েল কোহেন স্বীকার করেছেন যে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমনকি ইসরায়েলের মতো অত্যাধুনিক ব্যবস্থাও শেষ পর্যন্ত দুর্বলতা প্রকাশ করবে। তার মতে একটি প্রতিরক্ষা ব্যবস্থার মূল বিষয় হলো নিখুঁত একক স্তর তৈরি করা নয়, বরং এর সম্মিলিত প্রভাব। কালিস্কি যেমনটি বলেছেন, আমরা উভয়েই শেখার প্রক্রিয়ায় আছি। তারা তাদের আক্রমণ উন্নত করার চেষ্টা করছে আর আমরা আমাদের প্রতিরক্ষা। এই উক্তিটি ইসরায়েলি দর্শকদের আশ্বস্ত করার উদ্দেশ্যে বলা হলেও এটি তেহরানের দীর্ঘদিনের দাবিকেই সমর্থন করে। প্রতিরোধ, উদ্ভাবন এবং কৌশলগত গভীরতা ভারী সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধেও ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে। ইরানকে তাহলে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপ উপেক্ষা করে নিজস্ব পথেই হাঁটবে, নাকি শেষ মুহূর্তে কোনো চুক্তি হবে? অগাস্টের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর আরও স্পষ্ট হবে। গাজায় ইসরায়েলি বাহিনীর বাড়তি ক্ষয়ক্ষতি, প্রতিরোধ বাহিনীর জোরালো কৌশল। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হামলা ক্রমশ তীব্র হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ঘটনায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের এক সেনার গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে। এই সেনা কফির ব্রিগেডের স্যামসন ব্যাটালিয়নের সদস্য ছিলেন এবং তিনি দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন আহত হন। ইসরায়েলি গণমাধ্যমগুলো পূর্ব খান ইউনিসে দখলদার বাহিনীর ওপর একটি গুরুতর নিরাপত্তা ঘটনা ঘটার কথা জানালেও সামরিক সেন্সরশিপের কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেনি। অন্য একটি সংবাদ মাধ্যম জানায় যে বেশ কয়েকজন আহত সেনাকে গাজা থেকে হেলিকপ্টারে করে তেল আবিবের ইচিলভ হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর ইসরায়েলি গণমাধ্যম খবর দেয় যে গাজার পূর্বে একটি ট্যাঙ্ককে বিস্ফোরক ডিভাইস দিয়ে লক্ষ্যবস্তু করার ফলে একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাগুলো গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য ক্রমবর্ধমান ঝুঁকির ইঙ্গিত দেয়। প্রতিরোধ বাহিনীর উদ্ভাবনী কৌশল। হামাস বারবার জোর দিয়ে বলছে যে তাদের যোদ্ধারা বর্তমানে একটি ক্ষয়ক্ষতির যুদ্ধে জড়িত। এই যুদ্ধ প্রতিদিন নতুন নতুন উদ্ভাবনী কৌশল দিয়ে শত্রুকে হতবাক করছে এবং তাদের পরিকল্পনা ও হিসাবকে তালগোল পাকিয়ে দিচ্ছে। হামাস আরও দাবি করেছে যে ইসরায়েলি সামরিক বাহিনীর অপ্রতিরোধ ফায়ার পাওয়ার এবং আকাশপথে শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজার পরিবর্তনশীল বালিতে তত গভীরে ডুবে যাচ্ছে, যা তাদের বাহিনীকে আরও প্রতিরোধ হামলার মুখে ফেলছে। হামাস নেতানিয়াহুর কর্মকাণ্ডকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছে। তাদের মতে নেতানিয়াহু তার সেনাবাহিনী এবং সমগ্র জায়নবাদী সত্তাকে একটি নিষ্ফল যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন, যার কোনো ভবিষ্যৎ নেই।
হামাস সতর্ক করে বলেছে যে এই আগ্রাসন চলতে থাকলে শুধুমাত্র আটকবন্দি এবং সেনাদের জীবনে বিপন্ন হবে না, বরং এটি সামগ্রিকভাবে ইসরায়েলের জন্য একটি ভয়াবহ কৌশলগত বিপর্যয় ডেকে আনবে। প্রতিরোধ বাহিনীর এই দৃঢ় অবস্থান ইসরায়েলের ওপর মানসিক চাপ বাড়াচ্ছে এবং তাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। আলোচনায় প্রতিরোধ বাহিনীর অটল প্রভাব। আল মায়াদিনের প্রতিরোধ বিষয়ক বিশ্লেষক হানি আল দালি মনে করেন, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর অটল সংকল্প এবং ইসরায়েলি কাঠামো প্রত্যাখ্যান করার মনোভাবই বর্তমান আলোচনা প্রক্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করেছে। আল দালি জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর দৃঢ়তা এবং যুদ্ধক্ষেত্রে তাদের অবিচলতা ইসরায়েলকে তাদের পূর্ববর্তী প্রত্যাহার পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। ইসরায়েল প্রাথমিকভাবে আলোচনায় গাজা উপত্যকার কিছু অংশে সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিরোধ বাহিনীর দৃঢ়তার কারণে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে মাটিতে চালানো উচ্চ প্রভাবের অভিযানগুলো, যেমন একটি ইসরায়েলি ট্যাঙ্কের ভেতরে বিস্ফোরক ডিভাইস স্থাপন করা, এক প্রতিরোধ যোদ্ধার বহুল প্রচারিত ছবি ইসরায়েলি সামরিক প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। এই অভিযানগুলো ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এবং জনগণের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে যে চলমান নিরলস ক্ষয়ক্ষতি এবং সৈন্যদের মনোবল কমে যাওয়ার কারণে সেনাবাহিনী গাজায় তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। আল দালি আরও বলেছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর শক্তিশালী সামরিক পারফরম্যান্স সরাসরি আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং মধ্যস্থতাকারীদের চাপে দখলদার বাহিনীকে তাদের প্রত্যাহার পরিকল্পনা সংশোধন নিয়ে আলোচনা করতে বাধ্য করছে। আল দালি আরও বলেছেন যে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর শক্তিশালী সামরিক পারফরম্যান্স সরাসরি আলোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করেছে এবং মধ্যস্থতাকারীদের চাপে দখলদার বাহিনীকে তাদের প্রত্যাহার পরিকল্পনা সংশোধন নিয়ে আলোচনা করতে বাধ্য করছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে প্রতিরোধ বাহিনীর সামরিক সক্ষমতা গাজার ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইসরায়েল পাকিস্তানের ছায়াযুদ্ধ, কার পালা এবার? মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। গত জুনে যখন ইসরায়েল ইরানে হামলা চালালো, সারা বিশ্ব স্তম্ভিত হয়ে দেখল কিভাবে পশ্চিমা গণমাধ্যম সেই বাস্তবতাকে উল্টে দিয়ে ইরানকে হুমকি হিসেবে ঘোষণা করল। কিন্তু এই ঘটনার শীতল প্রশ্নটি হলো, এবার কার পালা? পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঠিকই বলেছেন, মুসলিম দেশগুলোকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, নইলে সবার পালা আসবে। এটা নিছকই কোনো কূটনৈতিক আক্ষেপ নয়, বরং এক ভয়াবহ সতর্ক সংকেত। পশ্চিমাদের এখন আর জাতিসংঘের প্রস্তাব লাগে না। সংবাদ মাধ্যমের শিরোনাম, অর্থনৈতিক অবরোধ আর বয়ান নির্মাণের যুদ্ধ, এসবই এখন তাদের নতুন কৌশল। যদি তাতেও কাজ না হয়, তাহলে ইসরায়েলের মতো আগাম ধারণার ভিত্তিতে হামলা চালানো যাবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসলে মুখ ফসকে সত্যিটাই বলে দিয়েছেন যখন তিনি পারমাণবিক অস্ত্রধারী বেয়ারা মুসলিম দেশগুলোর শাসকের কথা বলেন। ইরাককে বোমা মেরে ধ্বংস করা হয়েছে, লিবিয়াকে নিরস্ত্র করা হয়েছে, আর এখন ইরানকে গলা টিপে মারার চেষ্টা চলছে। কিন্তু পাকিস্তানই কেন শেষ সীমান্ত? কারণ পাকিস্তান শুধু একটি দেশ নয়, এটি পশ্চিমা ও জায়নবাদী আধিপত্যের বিরুদ্ধে এক কৌশলগত, আদর্শগত এবং প্রযুক্তিগত প্রতিরোধের প্রতীক। পশ্চিমা বিশ্বের জন্য এটি এক কাঁটা, যা তাদের বিশ্ব ব্যবস্থার জন্য চূড়ান্ত বিপদসীমা। সম্প্রতি ভারতের টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে পাকিস্তান নাকি এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। মজার ব্যাপার হলো, এর জন্য কোনো নিশ্চিত প্রমাণ দরকার নেই, সামান্য ইঙ্গিতই সন্দেহ ছড়ানোর জন্য যথেষ্ট। ঠিক যেমন 2001 সালে ঝাপসা স্যাটেলাইট ছবি দিয়ে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের গল্প ফেঁদে ইরাকের ওপরে ঝাঁপিয়ে পড়া হয়েছিল, ঠিক তেমনই পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে এখন বৈশ্বিক বোঝা হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট হলো, পশ্চিমা সমস্যা আসলে পাকিস্তানের কাজকর্ম নিয়ে নয়, বরং পাকিস্তান যা কিছু প্রতিনিধিত্ব করে তা নিয়ে। পাকিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্র, একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং চীনের মিত্র। এই তিনের সম্মিলনই পশ্চিমের চোখে পাকিস্তানকে এক অস্থিতিশীল এবং উগ্রবাদের প্রতি সহানুভূতিশীল রাষ্ট্র হিসেবে চিত্রিত করে, যারা পারমাণবিক যুদ্ধ শুরু করতে মুখিয়ে আছে। অথচ মজার বিষয় হলো, পাকিস্তান তার 7 দশকের ইতিহাসে কখনোই কোনো ধর্মভিত্তিক দলকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনেনি।
অন্যদিকে ভারত এমন একজনকে উৎসাহের সঙ্গে ক্ষমতায় বসিয়েছে যিনি 2002 সালের গুজরাট গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন। অভিযোগ আছে তিনি সে সময় চোখ বন্ধ করে রেখেছিলেন। সেই নরেন্দ্র মোদী এখন এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যা প্রকাশ্যেই একটি হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্র গঠনের কথা বলে, যেখানে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের প্রান্তিক করে তোলা হবে। এরপরও ব্রিটিশ ও পশ্চিমা সংবাদ মাধ্যম ভারতকে এখনও যুক্তিবাদী রাষ্ট্র ও গণতন্ত্রের বাতিঘর হিসেবে দেখে। গত এপ্রিলে পেহেলগামী হিন্দু তীর্থযাত্রীদের ওপর হামলার পর ভারত যখন পাকিস্তানের সম্পৃক্ততার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই সীমান্ত পার হয়ে সামরিক অভিযান শুরু করল, পশ্চিমা সংবাদ মাধ্যম অনেকটাই দিল্লির বয়ানকে প্রশ্নহীনভাবে গ্রহণ করে। এর বিপরীতে পাকিস্তানি কর্মকর্তাদের বৈরিতাপূর্ণ সাক্ষাৎকারের মুখোমুখি হতে হয়। এখানে এক অঘোষিত কিন্তু স্পষ্ট যুক্তি কাজ করে। হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি যতই সহিংস হোক না কেন তা রাজনৈতিক পছন্দ হিসেবে বৈধতা পায়, কিন্তু ইসলামপন্থী রাজনীতি ক্ষমতার ধারে কাছে না থাকলেও তাকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখা হয়। তাহলে পশ্চিমের এই দ্বিমুখী নীতির কারণ কি? এর মূল কারণ হলো পাকিস্তান তাদের প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার বিরোধিতা করে। এটি কেবল পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ নয়, এটি চীনেরও মিত্র। আর এই তিনটি বৈশিষ্ট্যই পশ্চিমের চোখে পাকিস্তানকে এক ভিন্ন মাত্রার হুমকি হিসেবে দাঁড় করিয়েছে। তাই এবার কার পালা? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের ধারণার চেয়েও বেশি জটিল এবং গভীর। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার জেরে ইসরায়েলের ইলাত বন্দর বন্ধ। ইসরায়েলি অর্থনীতির ওপর তীব্র প্রভাব। লোহিত সাগরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ইলাত বন্দর ঋণ পরিশোধে ব্যর্থ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনাকে বন্দরের সূত্রগুলো ইয়েমেনি সশস্ত্র বাহিনীর জয় এবং ইসরায়েলি অর্থনীতির ক্ষতির প্রতীক হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েলি ব্যবসা ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালকালিস্ট জানিয়েছে, কর পরিশোধ না করায় ইলাত পৌরসভা বন্দরের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এর পরিমাণ প্রায় 1 কোটি শেকেল, যা প্রায় $3 বিলিয়ন সমান। মূলত ইসরায়েল সম্পর্কিত জাহাজে ইয়েমেনি বাহিনীর লাগাতার হামলার কারণে বন্দরের রাজস্বে ব্যাপক ধস নেমেছে। ইসরায়েলের শিপিং অ্যান্ড পোর্টস অথরিটি জানিয়েছে, চলমান সংঘাতের কারণে ইলাত বন্দর আর্থিক সংকটে পড়েছে। ইলাত পৌরসভা তাদের কাছে থাকা ঋণের জন্য বন্দরের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এর ফলস্বরূপ শিপিং অ্যান্ড পোর্টস অথরিটি একটি নোটিশ জারি করে জানিয়েছে, ইলাত বন্দর বন্ধ থাকবে এবং এর সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে। ভূমধ্যসাগরের আশদোদ এবং হাইফা বন্দরে জাহাজ চলাচল অব্যাহত থাকলেও ইলাত বন্দরের আয় 2023 সালের 212 মিলিয়ন শেকেল থেকে কমে 2024 সালে মাত্র 42 মিলিয়ন শেকেলে নেমে এসেছে। এটি প্রায় 80% মতো পতন। ইয়েমেনের আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ইসরায়েল এবং ইসরায়েলগামী জাহাজগুলোতে লোহিত সাগর অঞ্চলে হামলা শুরু করে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 58,000 ফিলিস্তিনি নিহত এবং 1,40,000-এরও বেশি আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, প্রায় 21,000 শিশু নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের ইসরায়েলি সংসদ সদস্য ওদেদ ফর মিডল ইস্ট আইকে বলেছেন, বন্দর বন্ধ করা ইসরায়েলি সরকারের জন্য লজ্জার প্রতীক। তার মতে, সরকার ইলাতের জাহাজ চলাচলের পথে হুমকি অপসারণ করতে পারেনি, যার ফলে ইসরায়েল রাষ্ট্রের দক্ষিণ বাণিজ্য প্রবেশদ্বারটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তিনি আরও উল্লেখ করেন যে কয়েক মাস ধরে আমরা হুথি হুমকি মোকাবিলায় ব্যর্থতার কারণে ইলাত বন্দরের পতনের বিষয়ে সতর্ক করেছিলাম। ফোর অভিযোগ করেছেন যে সরকার শিপিং লেন বজায় রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার পরিবর্তে উন্মুক্ত সহায়তার নীতি বাস্তবায়নের মাধ্যমে বন্দরটিকে নীরবে ভেঙে পড়তে দিয়েছে। যুদ্ধের আগে ইলাত বন্দরের প্রধান বাণিজ্য ছিল ইসরায়েলের নতুন গাড়ি খালাস করা। 2023 সালে বন্দরটিতে প্রায় 1,50,000 গাড়ি খালাস করা হয়েছিল এবং 134টি জাহাজ নোঙর করেছিল। কিন্তু 2024 সালে কোনো গাড়ি খালাস হয়নি এবং নোঙর করা জাহাজের সংখ্যা 64তে নেমে এসেছে। এমনকি 2025 সালের মে মাস পর্যন্ত পুরো বছরে মাত্র 6টি জাহাজ বন্দরে নোঙর করেছে।
গত মাসে সরকার যুদ্ধের শুরু থেকে জমে থাকা ঋণ মেটাতে বন্দরের জন্য 15 মিলিয়ন শেকেল বা $4.5 মিলিয়ন অনুদান অনুমোদন করেছিল, কারণ বন্দরটিতে কৌশলগত জাতীয় সম্পদ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল। তবে বন্দরের সূত্রগুলো দ্য ক্যালকালিস্টকে জানিয়েছে যে ইসরায়েলি সরকার তাদের পর্যাপ্ত সহায়তা দেয়নি। বন্দর কর্মকর্তাদের মতে ইসরায়েল আশা করেছিল একটি বেসরকারি কোম্পানি 1 বছর 8 মাস নিজের শক্তিতে টিকে থাকবে। বন্দরের একটি সূত্র দ্য ক্যালকালিস্টকে ক্ষোভ প্রকাশ করে বলেছে, এটা ভয়াবহ। ইলাত এবং ইসরায়েলের অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধে এটি হুথিদের জয়। আর্থিক ক্ষতির ফলে বন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। আকাশে সাইরেনের আর্তনাদ, বিমানবন্দরে বন্ধ হলেও বিমান চলাচল। ইসরায়েলের বুকে নেমে এলো এক অপ্রত্যাশিত আতঙ্ক। রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এই হামলায় গোটা ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। ক্ষেপণাস্ত্রের আঘাত, বন্ধ বিমানবন্দর। মধ্যরাতে আকস্মিক এক হামলায় কেঁপে উঠল ইসরায়েলের আকাশ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার পরপরই ইসরায়েলের বহু শহরে একযোগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আনাদুল এজেন্সির খবর অনুযায়ী দ্রুততার সঙ্গে বেন গুরিয়ন বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রের কারণেই এই কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানতে পারেনি, মাঝপথেই এটিকে থামিয়ে দেওয়া হয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ যা সরাসরি বিমানবন্দরের দিকে পরিচালিত হয়েছে। ইয়েদিয়ত আহরোনট সংবাদপত্রের তথ্যমতে তেল আবিব, রামাত গান, পেতা তিকভা, জেরুজালেম, হোলন, রিশন লেজিয়ন, বোনেব্রাক, মোডিন এবং রোহবাত সহ ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ শহরে সাইরেন বাজানো হয়। সাধারণ মানুষ আশ্রয়স্থলে ছুটতে বাধ্য হন। তবে স্বস্তির এখন পর্যন্ত এই হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কাজ করায় একটি বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অব্যাহত প্রতিরোধের ঘোষণা। ইয়াহিয়া সারি তার ভাষণে স্পষ্ট জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। গত মার্চ মাস থেকে ইসরায়েল গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করার পর ইয়েমেনি বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও বাড়িয়ে দিয়েছে। 2023 সালের নভেম্বর মাস থেকে তারা লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করে, এই হামলাগুলো ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতির অংশ হিসেবে চালানো হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী চলমান ইসরায়েলি হামলায় গাজায় এরই মধ্যে প্রায় 59,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এই বিপুল সংখ্যক প্রাণহানি ফিলিস্তিন সংহতি আন্দোলনকে আরও জোরদার করেছে, যার প্রভাব হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মতো গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায় অংশ নিচ্ছে। যুদ্ধ যখন চাপা পড়ে যায় আলোচনার টেবিলে, তখন কি সব শেষ হয়ে যায়, নাকি পর্দার আড়ালে চলে আরও বড় কোনো খেলা? মধ্যপ্রাচ্যে এখন ঠিক এমনই এক পরিস্থিতি। ইসরায়েলের একের পর এক সামরিক আঘাতে ইরান কি দুর্বল হয়ে গেছে? তেহরান কি হাল ছেড়ে দিয়েছে, নাকি আরও বড় কোনো চাল চেলে নিজেদের হারানো প্রভাব ফিরিয়ে আনার চেষ্টা করছে? সিএনএনের বিশ্লেষণ। নিঃশব্দে এক নতুন খেলা। মধ্যপ্রাচ্যের বাতাসে এখন চাপা উত্তেজনা। ইরানের প্রক্সি গ্রুপগুলো যেন নতুন করে জেগে উঠেছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ, ইরাকের তেলক্ষেত্র, এমনকি লেবাননের সীমান্তের ওপার থেকে আসছে একের পর এক চাঞ্চল্যকর খবর। মনে হচ্ছে ইরান তার আঞ্চলিক প্রভাব পুনর্গঠনের চেষ্টা করছে, যা গত প্রায় 2 বছরের ধ্বংসাত্মক ইসরায়েলি সামরিক অভিযানে অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছিল। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল নাইটস বলেছেন, ইরান কখনোই তাদের গোষ্ঠীগুলোকে পুনরায় সরবরাহ করা বন্ধ করবে না। এই কথাতেই লুকিয়ে আছে পুরো গল্পের মূল সুর।
ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিত্বদের হত্যা করেছে, এমনকি ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রধান হোসেন সালামিকে হারানোর পরও ইরান থেমে নেই। ইয়েমেনের আগুন, লোহিত সাগরের নতুন বিপদ। যুদ্ধের মাত্র 3 দিন পরেই লোহিত সাগরে 750 টন ইরানি ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জামবাহী একটি জাহাজ আটক করা হলো। কি ছিল তাতে? ক্ষেপণাস্ত্র, ড্রোন ইঞ্জিন, রাডার সিস্টেম, সবকিছুই যাচ্ছিল ইয়েমেনের হুথিদের কাছে। মার্কিন সামরিক বাহিনী একে ইয়েমেনের ইতিহাসে বৃহত্তর অস্ত্র আটক হিসেবে আখ্যা দিয়েছে, কিন্তু ইরান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে আমেরিকার প্রতারণামূলক প্রচেষ্টা বলে অভিহিত করেছে। তবে হুথিরা থেমে নেই। সম্প্রতি তারা গ্রিক মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে, যেখানে 4 জন ক্রু সদস্য নিহত, অন্যরা আহত এবং 11 জন নিখোঁজ রয়েছে। কয়েকদিন আগে আরেকটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে চালকবিহীন নৌকা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। কয়েক মাস শান্ত থাকার পর লোহিত সাগরে এই নতুন করে হামলাগুলো কি ইঙ্গিত দিচ্ছে যে ইরান আবার সক্রিয় হয়ে উঠছে? ইরাকের তেলক্ষেত্র, লেবাননের হিজবুল্লাহ। ইরাকের কুর্দি অঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তেল উৎপাদনে বিঘ্ন ঘটাচ্ছে। কুর্দি আঞ্চলিক সরকারের একমাত্র কর্মকর্তা অভিযোগ করেছেন, মিলিশিয়াদের দ্বারা ড্রোন হামলার পর মার্কিন কোম্পানি দ্বারা পরিচালিত 2টি সহ 5টি তেলক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের লক্ষ্য স্পষ্ট, কুর্দিদের অর্থনৈতিকভাবে দুর্বল করা। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, যা একসময় ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র ছিল, এখন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। গত বছর ইসরায়েলি হামলায় তাদের সম্মানিত নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ডিসেম্বরে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় তাদের মূল সরবরাহ পথটিও হারিয়ে গেছে, কিন্তু তবুও ইরান তাদের অস্ত্র সরবরাহ চালিয়ে যাচ্ছে। একজন আঞ্চলিক কর্মকর্তা বলছেন, অবশ্যই ইরানিরা তাদের আলোচনার হাতকে শক্তিশালী করার জন্য তাদের কিছু প্রক্সিকে শক্তিশালী করার চেষ্টা করছে। তবে আরেক সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠিত করার চেষ্টা করছে, কারণ তারা এখন অস্তিত্বের পরিস্থিতিতে রয়েছে। সিরিয়ার নীরব প্রতিরোধ। লেবাননে হিজবুল্লাহকে পুনর্বহাল করার ইরানের প্রচেষ্টা অব্যাহত থাকলেও সিরিয়ার নতুন সরকার ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে পাঠানো অস্ত্রের বেশ কয়েকটি চালান আটক করেছে। সম্প্রতি তারা ট্যাঙ্ক বিরোধী কর্নেট ক্ষেপণাস্ত্র পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে, যা শাকসবজি বহনকারী একটি ট্রাকে লুকানো ছিল। ওয়াশিংটন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল নাইটস বলছেন, আমরা এখনো বিদ্যমান, আমরা অক্ষত, কিছুই পরিবর্তন হয়নি। এই লাইনটি হয়তো ইরানের বর্তমান অবস্থার সবচেয়ে ভালো ব্যাখ্যা। তারা হয়তো ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু ভেঙে পড়েনি, বরং পর্দার আড়ালে তারা নিজেদের শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে, যেন যে কোনো মুহূর্তে তারা আবার পুরনো রূপে ফিরে আসতে পারে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা আঘাত। গাজায় ইসরায়েলি আগ্রাসন যত বাড়ছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারাও ততটাই মরিয়া হয়ে পাল্টা আঘাত হানছে। একের পর এক অভিযানে তারা ইসরায়েলি সামরিক স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সুজাইয়ায় আল কাসামের অতর্কিত হামলা। গত 11 জুলাই 2025 তারিখে গাজা শহরের সুজাইয়া পাড়ার পূর্বে বাগদাদ স্ট্রিটে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের প্রতিরোধ যোদ্ধারা আল নাসিরা স্কুলের কাছে একটি মেরকাভা ট্যাঙ্কের ওপর থাকা একজন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে। এই অতর্কিত হামলা ইসরায়েলি বাহিনীকে হতবাক করে দিয়েছে। মাত্র 4 দিন আগে, অর্থাৎ গত 7 জুলাই 2025 তারিখে সুজাইয়ার আল রিদওয়ান মসজিদের কাছে আরেকটি বড় হামলা চালানো হয়। আল কাসাম ব্রিগেড আল কুদস ব্রিগেডের সাথে সমন্বয় করে 2টি সওয়াজ এবং থাকেব বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে 3টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করে। একটি ট্যান্ডাম চার্জও হামলায় ব্যবহৃত হয়, যা ইসরায়েলি সামরিক যানের ব্যাপক ক্ষতি করে বলে জানা গেছে। খান ইউনিস ও গাজা ইনভেলাপ অঞ্চলে প্রতিরোধ। এদিকে আল কুদস ব্রিগেড খান ইউনিসের উত্তরে আল সাতার আল ঘারভি এলাকার আল মুহান্দিস হলে অবস্থিত একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে মর্টার শেল নিক্ষেপ করে। এই হামলায় ইসরায়েলি বাহিনীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, আল কুদস ব্রিগেড গাজার আশেপাশে সদেরাত, মেফাসিব ও নির আম বসতিতে রকেট হামলার ফুটেজ প্রকাশ করেছে। তাদের রকেট বাহিনী এই বসতিগুলো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায়। ইসরায়েলি দখলদার বাহিনীর একজন মুখপাত্র এই রকেট হামলার কথা নিশ্চিত করেছেন এবং সাইরেন সক্রিয় করার কথাও জানান। একটি পৃথক বিবৃতিতে আল কুদস ব্রিগেড আরও নিশ্চিত করেছে, 19 জুলাই বিকেলে খান ইউনিসের দক্ষিণ পূর্বে মাআন এলাকায় বার্ক শক চার্জ ব্যবহার করে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে।
জাবালিয়া এবং খান ইউনিসে যৌথ অভিযান। আল আকসা শহীদ ব্রিগেডও তাদের যোদ্ধাদের উত্তর গাজা উপত্যকার পূর্ব জাবালিয়া শহরে অগ্রসরমান ইসরায়েলি সৈন্য এবং সামরিক যানবাহনের সমাবেশে গোলা বর্ষণের ফুটেজ প্রকাশ করেছে। অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সাথে যৌথ অভিযানের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড 60 মিনি মর্টার রাউন্ড ব্যবহার করে এই গোলাবর্ষণ করা হয়েছিল। আল নাসের সালাহ আল দিন ব্রিগেডও নিশ্চিত করেছে যে তাদের বাহিনী 20 জুলাই সকালে খান ইউনিসের উত্তরে 5 নম্বর স্ট্রিটের আশেপাশে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং যানবাহনগুলিকে মর্টার শেল দিয়ে লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে সংঘর্ষ অব্যাহত থাকার সময় এই অভিযানগুলি করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান বোমা বর্ষণ এবং তীব্র স্থল আক্রমণ প্রচেষ্টা সত্ত্বেও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একের পর এক সফল হামলার ঘোষণা দিয়ে চলেছে। প্রতিরোধের এই আগুন কি শেষ পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের ভিত নুড়িয়ে দেবে? সময়ই বলে দেবে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করে ফেলেছে। দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো। গত জুনে শুরু হওয়া টানা 12 দিনের এই সংঘাতে ইসরায়েলের বিমান হামলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি সাধন করেছিল। তবে ইরান দাবি করছে তারা দেশীয় প্রযুক্তিতে সেই ক্ষতি পুষিয়ে নিয়েছে। মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ। জুন মাসের এক ভোর ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো হঠাৎই ইরানের আকাশসীমায় কালো ছায়া ফেলেছিল। 12 দিন ধরে চলেছিল সেই আকাশ যুদ্ধ। ইসরায়েলের উন্নত F-35 যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে। ইরানের S-300 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরানও বসেছিল না। পাল্টা ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় ইসরায়েলি ভূখণ্ডেও কাঁপন ধরিয়েছিল তারা। কিন্তু আকাশ যুদ্ধের পাল্লা ইসরায়েলের দিকেই ভারী ছিল। যুদ্ধের ডামাডোলের পর যখন ধুলো উঠছিল তখন সবার চোখ ছিল ইরানের দিকে। তারা কি এই অপ্রত্যাশিত আঘাত সামলে উঠতে পারবে? ইরানের সামরিক বাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুজাভি একটি চাঞ্চল্যকর ঘোষণা দিলেন। তিনি জানালেন, আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা লুকানোর কিছু নয়। কিন্তু আমাদের সহকর্মীরা দেশীয় সম্পদ ব্যবহার করে সেগুলোর বদলে আগে থেকে নিরাপদ জায়গায় মজুত রাখা ব্যবস্থা প্রতিস্থাপন করেছেন যেন আকাশসীমা সুরক্ষিত থাকে। এই ঘোষণায় একটি নীরব বিস্ময় লুকিয়েছিল। ইরান কি সত্যি সত্যি এত দ্রুত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করতে পেরেছে? বিদেশি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি না করেই তারা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? এখানেই আসল টুইস্ট। ইরান বহু বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াতে জোর দিয়েছিল। তাদের এই সক্ষমতাই এখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলো। তারা প্রমাণ করল প্রতিকূল পরিস্থিতিতেও তারা নিজেদের পায়ে দাঁড়াতে জানে। আলোচনা টেবিলে নতুন মোড়। আকাশে যুদ্ধের মেঘ কাটতে না কাটতেই আলোচনা টেবিলে নতুন এক মোড়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনায় বসতে পারে তেহরান। ইউরোপের এই 3 দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠকের পরে এই খবর সামনে আসে। 2015 সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার জন্য একটি চুক্তি হয়েছিল, যেখান থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র সরে যায়। এরপর ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের সঙ্গে চুক্তি করতে চাইছেন। এ নিয়ে 5 দফা বৈঠক হয়েছে। কিন্তু গত মাসে ইসরায়েলের হামলার পর পরবর্তী ধাপের বৈঠক স্থগিত করে তেহরান। এখন আবার আলোচনা টেবিলে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে ইরান। ইসরায়েলের হামলার পর যখন সবাই ভেবেছিল ইরান দুর্বল হয়ে পড়েছে, ঠিক তখনই তারা তাদের নিজস্ব সামরিক শক্তির জোরে ঘুরে দাঁড়ালো। মুসাভির কথায় সেই দৃঢ়তা স্পষ্ট। ইরানের এই নিজস্ব প্রযুক্তির ওপর ভরসা করার গল্পই যেন যুদ্ধের পর সবচেয়ে বড় হুক। তারা নতুন করে কোনো বিদেশি প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেনি, বরং নিজেদেরই তৈরি সরঞ্জাম দিয়ে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিস্থাপন করেছে। এই ঘটনা শুধু সামরিক সক্ষমতারই প্রমাণ নয়, এটি ইরানের আত্মনির্ভরশীলতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। তারা বুঝিয়ে দিল বাইরের সাহায্য ছাড়াই তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।